আসসালামু আলাইকুম সবাইকে। প্রেম নামের অপবাদ গল্পের 14 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সময়ের সাথে তাল মিলিয়ে চললেও মাঝে মধ্যে কোথাও যেন শূন্যতা থেকে যায়। রুবি মেয়ের মাথায় তেল দিয়ে বিনুনি করে দিল। বেশ লম্বা হয়েছে চুল, বছরের শুরুতে কেটে দিয়েছিল, এখন অনেকটাই বড় হয়েছে। মাঝে মাঝে মেয়েকে দেখলে কষ্ট হয়। হাসি খুশি মেয়েটার জীবন কখন জানি ঝড়ের বাতাসে এলোমেলো হয়ে যায়। আজকাল শাশুড়িও বেশ অসুস্থ, ওনাকে বলে লাভ নাই, তবে ধৈর্য ধরে আল্লাহর কাছে চাইতে হবে। ভবিষ্যৎ তো আগেই ঠিক করা, কিন্তু কি হবে তা জানা নেই। ভয় হয় যদি কোনো বিপদ হয়। ফায়েজ বলল, কি ভাবছো মেজমা? পুরুষালী কণ্ঠ শুনে কেঁপে উঠল রুবি। পিছনে ফিরতে ফায়েজের হাস্যোজ্জ্বল মুখটা দেখে আবারও কেঁপে উঠল। নিজেকে সামলিয়ে বলল, কিছু না বাপ, তোর কিছু লাগবে? ফায়েজ বলল, না আমার লাগবে না, কিন্তু তোমাকে এত মনমরা লাগছে কেন? রুবি খান বলল, কই আমি তো ঠিক আছি, হয়তো ক্লান্ত। ফায়েজ বলল, সত্যি কি তাই? রুবি খান বলল, হ্যাঁ রে বাপ। ফায়েজ আর ঘাটলো না, জগে পানি নিয়ে চলে গেল। রুবিও হাতের কাজ শেষ করে লাইট অফ করে শুতে গেল। খানবাড়ির আনাচে কানাচে সবখানে অন্ধকার ছেয়ে গেল, কোথাও আলো নেই। ড্রয়িং রুমে হলুদ আলোয় চিকচিক করলেও তা বেশ কম উজ্জ্বল। ঋতু পড়ছে, আর দুদিন বাকি পরীক্ষার। ভালো করে পাশ না করলে ফায়েজ ভাইকে মুখ দেখাতে পারবে না। সেখানে প্রেমের কথা বলা তো বিলাসিতা, বলবে না কোন মুখে। বড় মা তো বলবে, তুই ফেল করিস, আবার আমার ছেলে পিএইচডি করেছে বিদেশ থেকে, তার সাথে তোর বিয়ে আমি মানবো না। বড় বাবা তো বলতে পারে, ঋতু তোকে তো আদর ঠিকই করি, তাই বলে পুত্রবধূ ভাবতে আমার সমস্যা থাকতো না যদি তুই পাশ করতি, কিন্তু কোনো ফেল করা মেয়ে আমার ছেলের বউ হবে না, এটা খানবাড়ির বড় কর্তা তৌফিক খানের হুকুম। দাদি হয়তো 2 লাইন সোহাগ করে বলতো, দাদুরে ফেল না করলেও তো আমার নাতির পাশে থাকতে পারতি, এখন তো খানবাড়ির বউ হতে পারবি না, যারে তারে তো খানবাড়ির বউ করা যায় না। ফায়েজ ভাই হয়তো গম্ভীর কণ্ঠে তিতা করলার জুস উগলে দিয়ে বলতো, ফেল করে আমার বউ হতে চাও? সাহস তো কম না, তোর মতো ফেলটুস হবে আমার বউ, এরপর কি আমার বাচ্চা কাচ্চাও ফেলটুস হবে? সবাই আমাকে ফেলটুসের জামাই বলবে। আমি মুস্তাকিম খান ফায়েজ কখনো ফেল করিনি, এমনকি হাইস্ট নাম্বার পেয়ে পাস করেছি। তোর মতো ফেলটুসকে বিয়ে করতে? ঋতুর ভাবনায় ঋতু নিজেই কেঁদে দিল। চোখের পানি নাকের পানি মিশিয়ে বিড়বিড় করে বলল, ফেল করলে ভালোবাসা সব ফিকে হয়ে যাবে, আমায় কেউ ভালোবাসবে না, আর ফায়েজ ভাই তো ফেলটুস বলবে, আমি মুখ দেখাতে পারবো না। আমি পাস করব, ঋতু তোকে পাস করতে হবে। অদ্ভুত সব চিন্তা শেষ করে রাত 12টার ঘন্টা বেজে উঠলো। এদিকে পেটের ক্ষুধায় সুসু করছে, চেয়ার থেকে উঠে ড্রয়ার খুললো, কিন্তু ভাগ্য আজ সঙ্গ দিল না। না আছে কেক, আর না আছে চকলেট চিপস, কিছুই নেই। সব খেয়ে শেষ, অথচ ছোট মা কিছুই রাখলো না। অভিমানে ঠোঁট উল্টিয়ে নিল ঋতু। তারপর মনে মনে বলল, এখন ফ্রিজ আমার ভরসা, কিন্তু কিছু থাকবে তো? এই রিক আর মন তো ফ্রিজকে শান্তি দেয় না। দুটো হয়েছে খানবাড়ির বাদর। বড় বাবাকে বলে এদের খানবাড়ির বাইরের সামনে পেয়ারা গাছে ঝুলিয়ে রাখার ব্যবস্থা করব। আমার ভাগ্যের চকলেট চিপস এরা দুটো খেয়ে নেই। বক বক করতে করতে ফ্রিজের সামনে হাজির হলো ঋতু। চারিদিকে তাকিয়ে দেখলো ড্রয়িং রুম বাদে সবখানে অন্ধকার হয়ে আছে। ধীরে ধীরে ফ্রিজ খুললো। ভাগ্য এবার আর বেইমানি করেনি। চকলেট দেখে হাসি ফুটলো মুখে। বড় একটা চকলেট নিয়ে তা খেতে শুরু করলো। হঠাৎ কারো স্পর্শ কাঁধে পেয়ে কেঁপে উঠলো ঋতু। চিৎকার দিবে তারও যেন জো নেই। গলার সব আওয়াজ বিলীন হয়ে গেছে আজ। মুখ ভর্তি চকলেট, না পাচ্ছে বের করতে আর না পাচ্ছে গিলতে। শরীর কাঁপছে, হাত পা শক্ত হয়ে জমে যাচ্ছে। ভূতে বিশ্বাসী না ঋতু, এসব ভূত আত্মার ভয় নেই তার, কিন্তু আচমকা এমন পরিস্থিতি যেন তার ভিতরে না থাকা ভয়কে প্রকাশ করে জানান দিচ্ছে। ঋতুও ভয় পাই, এটা স্বাভাবিক। এত রাতে সবাই যখন ঘুমে, সেখানে কেউ পাশে দাঁড়িয়ে থাকলে যে কেউ ভয় পাবে। তারপর বলল, এত রাতে চুরি করে চকলেট খাচ্ছিস? ফিসফিসানির আওয়াজ কানে, গরম নিঃশ্বাস কাঁপছে, বুক ঠুট সারা শরীরের শিহরণ, কিন্তু এমন নিস্তব্ধতায় এটুকু ফিসফিসানি আওয়াজ ও বজ্রপাতের নেই লাগছে ঋতুর কাছে। কণ্ঠটা চেনা, আবারও বলে উঠলো, চুরি করে খাওয়ার স্বভাব আছে জানতাম না তো। মৃদু হাসি, এমন কাছ থেকে কথা বলছে, মুখ দিয়ে শব্দ বের করতে পারছে না ঋতু। ফায়েজ ঋতুকে ছেড়ে সামনে এসে দাঁড়ালো। দ্রুত ঋতু চোখ তুলে বলল, আমি মোটেও চুরি করছি না খানবাড়ির ছেলে, আমার তো ক্ষুধা লেগেছে, ঘরে কিছু নেই তাই এসেছি খেতে। নিজের বাড়ির কিছু খেলে তাকে চুরি বলে না, জানেন প্রফেসর সাহেব? ফায়েজ ঋতুর দিকে তাকিয়ে আছে। ঠোঁটের ওপাশে চকলেটের ক্রিম লেগে আছে, এখনো হাতে চকলেট পুরো অর্ধেকের অংশ। এলোমেলো চুল, মাথায় ঘুমটা নেই, গলায় পেঁচিয়ে আছে ওড়না। চোখগুলো বারবার পলক ঝাপড়ে নিচ্ছে, যেন জীবন্ত পুতুলের পাপড়ি নড়ছে। বুকের মাঝে হাত দুটো ভাঁজ করে বলে, তা না হয় বুঝলাম, কিন্তু অন্ধকারে খাওয়ার কোনো মানে আছে? আলো জ্বালিয়ে খেলে তো হয়। ঋতু বলল, পাগল নাকি আমি? আলো জ্বালালে সবাই জেগে যাবে না? মা যদি দেখে আমি রাতে চকলেট খাচ্ছি, বকা দিবে না? ফায়েজ বলল, কেন বকা দিবে? তোর কি চকলেট খাওয়া নিষেধ? ঋতু বলল, নিষেধ না, কিন্তু রাতে যে আমি পেট ভরে খাইনি, এটা আম্মু জানলে বলতো। ওনার মতে আমি নাকি খাওয়া দাওয়া করি না। আপনি বলেন ফায়েজ ভাই, আমি কি এত বেশি খেতে পারি? ফায়েজ বলল, সত্যিই বলেছে মেজমা, তুই যা খাস দিনকে দিন পাটকাটি হচ্ছিস। তোকে মায়ের কেন দেয় না আমি বুঝি না। ঋতু বলল, কে দিবে মায়ের? সাহস আছে নাকি কারো? খানবাড়ির আদরের মেয়ে আনাবিয়া খান ঋতুকে মারবে? ফায়েজ শুধু হাসলো ঋতুর বাচ্চামো দেখে। অথচ দিনের আলোতে কতটা ম্যাচুরিটি দেখায় মেয়েটা, কতটা বুঝদার। কিন্তু ঋতু তার কথায় এতটা মগ্ন ছিল যে ফায়েজ ভাইয়ের হাসিটাই দেখলো না। যদি একবার ফায়েজ ভাইয়ের দিকে তাকাতো, তাহলে সেই মায়াময় হাসি দেখে আরেকবার বলে উঠতো, উফ ফায়েজ ভাই, আপনি হাসতেও জানেন। আমি তো প্রেমের উপরে প্রেমে পড়েছি বারবার, কেন তো পাগল করতে উঠে পড়ে লাগলেন? ফায়েজ বলল, যা ঘুমোতে, চকলেট তাড়াতাড়ি শেষ কর। ঋতু বলল, আপনি খাবেন ফায়েজ ভাই? ফায়েজ বলল, আমি এসব অখাদ্য কুখাদ্য খাই না। ঋতু যেতে যেতে বিড়বিড়িয়ে বলল, খাবেন কেন? আপনার মতো তিতা করলা ভালো জিনিস খায় নাকি? একটু চকলেট খেলে তো পুরো মুখ দিয়ে মিষ্টি বের হতো। ঋতুর প্রত্যেকটি শব্দ ফায়েজ শুনেছে, তখনও ঠোঁটে মিটি মিটি হাসি রয়েছে। ঋতু যেতেই ফায়েজ জগ থেকে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে 3 গ্লাস পানি খেয়ে ধপাস করে চেয়ারে বসে পড়লো। এতটা কাছে আসলে নিজেকে সামলিয়ে রাখা সত্যিই কঠিন রে। তবে চকলেট আমি খাবো, কিন্তু এসব অখাদ্য কুখাদ্য চকলেট তো খাবো না। আমি যেটা খাবো সেটা তো আর কেউ পাবে না খানবাড়ির বড় মেয়ে অনাবিয়া খান ঋতু।
বলেই ঠোঁট কামড়িয়ে হাসতে লাগলো। আর এদিকে ভালোবাসি তোকে, ভালোবাসি বুকের পাঁজর জুড়ে, তুই আমার নিঃশ্বাসে আছিস শুধু ঘিরে, গুনগুন করে গান গাইছে উজ্জ্বল। ভাইকে গান গাইতে দেখে চোখ কপালে নীলের, তার এমন সাদাসিধা ভাই গান গাচ্ছে আজকাল। জিরিন আপু কি ভালোবাসার বর্ণমালা শিখিয়ে দিল নাকি? হুমড়ি খেয়ে রুমে ঢুকলো নীল। নীলকে দেখে অপ্রস্তুত হয়ে গেল উজ্জ্বল, এমন ভাব করছে যেন বাসর ঘরে বউকে চুমু দিতে গিয়ে খাটের নিচ থেকে কেউ বলে উঠলো আমি দেখেছি। উজ্জ্বলকে লজ্জা পেতে দেখে নীল হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। তারপর বলল, কি ব্যাপার নীল, তুই আমার রুমে কি করিস? নীল বলল, গান শুনতে আসছি। উজ্জ্বল বলল, মজা করিস? নীল বলল, না সত্যি। নীল বলল, তা আজকাল ভাবিদের কি গান শোনাও নাকি? বলে 33 পাটি দাঁত বের করে হাসতে লাগলো। উজ্জ্বল যতই নীলের সাথে বন্ধুর মতো সম্পর্ক রাখলেও এমন কথা কখনো শেয়ার করেনি, তবে ফায়েজার ছোট চাচু হলে ব্যাপারটা আলাদা। নীলকে এড়িয়ে যেতে গিয়েও পারল না উজ্জ্বল। নীল পথ আটকে বলল, শুনলাম আজকাল খানবাড়ির ছেলে তার হবু বউকে নিয়ে রিক্সায় আইসক্রিম খাই, ডাব খাই, মন্দ লাগে না, কিন্তু আশেপাশে তো নজর দেওয়া লোকের অভাব নাই। তারপর বলল, নজরটা কি তুই দিচ্ছিস? নীল বলল, ছি ছি ভাইয়া, এটা বলতে পারলে আমি কেন দিব, আমি তো সাবধান করছি। উজ্জ্বল বলল, ও আচ্ছা, শুন না নীল, আমিও আজকাল খেয়াল করি যে কেউ একজন গলির মোড়ে দাঁড়িয়ে থেকে প্রতিদিন সন্ধ্যায়, মাঝে মধ্যে ফুচকার দোকানের সামনে চেয়ারেও বসে থাকে, কোনো একটা রূপসী ঘুমটা দেওয়া কন্যা আশেপাশে থাকে, তবে কথা হয় না তাদের কেন বলতো? ভাইয়ের কথায় চমকে উঠল নীল, ধরা পড়া চোরের মতো পালিয়ে গেল। এসেছে বড় ভাইকে লেগ ফুল করতে, কিন্তু নিজে যে এভাবে ফেসে যাবে ভাবতে পারেনি। উজ্জ্বল বলল, আচ্ছা ফায়েজ, মেয়েটা কে হতে পারে রে যার জন্য নীল সেখানে যাই? ফায়েজ বলল, তুই কি ছোট ভাইয়ের প্রেমের ঘরের রানী দেখবি নাকি নিজেরটা দেখবি? উজ্জ্বল বলল, কি যে বলিস না, আমি কেন ওটাকে দেখবো? কিন্তু কার সাথে মিশছে তা তো জানতে হবে, তুই কি কিছু জানিস? ফায়েজ বলল, আমি নিজেরটা ছাড়া অন্য কারোটার দিকে তাকাই না, তবে ও যার সাথে মিশুক মেয়েটা ভালো, কিন্তু প্রেমটা হয়নি। উজ্জ্বল বলল, এত কিছু কেমনে জানিস তুই? ফায়েজ বলল, জানতে হয়, সে যাই হোক, এসব গোয়েন্দাগিরি করিস না, সময় হলে সব জানবি। উজ্জ্বল বলল, তুই যখন একবার সার্টিফিকেট দিয়েছিস তাহলে এবার আমি নিশ্চিত হলাম। ফায়েজ শার্টের হাতা ফুল করতে করতে রুম থেকে বের হচ্ছে। ঋতুও তখন রেডি হয়ে রুম থেকে বের হলো। আজ ঋতুর পরীক্ষা। ঋতুকে দেখে উজ্জ্বল বলল, কিরে বনু, আজ নাকি তোর এক্সাম আছে, কেমন প্রস্তুতি নিলি? ঋতু কিছু বলার আগে ফায়েজ ঋতুকে দেখে বলল, যেমন তেমন নিলে হবে না ঋতু, ভালো হতে হবে রেজাল্ট, আবার চকলেটের সাথে গুলিয়ে খেয়ে নিস না সব। উজ্জ্বল বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, চকলেটের সাথে পরীক্ষার কি সম্পর্ক? ফায়েজ বলল, আছে, তুই বুঝবি না। ঋতু বুঝতে পারে না এই সাদা বিড়াল দুদিন আগের ঘটনা আজও কেমনে মনে রেখে কি সুন্দর বাসি হিসেবে ব্যবহার করলো। খাটাস কি আর এমনি ডাকে নাবিলা? আর এদিকে ধূসর আলোয় পুরো রেস্টুরেন্ট জুড়ে, কোথাও লাল আবার কোথাও নীল, বড় বড় আলোয় বলের ছড়াছড়ি, মিউজিক বাজছে তাও স্লো হয়েছে। দুই একটা টেবিলে কয়েক জোড়া কপত কপতি রয়েছে, তারা কেউ হাতে হাত রেখে হারিয়ে গিয়েছে গানের সাথে সেই কোনো অজানা ভুবনে, আবার কেউ কেউ তো খাবার মুখে তুলে দিচ্ছে। চারিদিকে সব হাই পাই ব্যাপার স্যাপার। এমন রেস্টুরেন্টে প্রথমবার এসেছে নাবিলা, তাও মাহিনের সাথে। মাহিনের রিকোয়েস্ট আজ যেন দেখা করে, কাল থেকে পরীক্ষা, তখন আর দেখা করা সম্ভব না। বারবার কেউ অনুরোধ করলেও প্রেমিকার মন গলবে না, তা কি কখনো হয়? নাবিলাও সাই দিল। প্রথমে এমন অন্ধকার জগতে পা রাখতে বুকটা কেঁপে উঠলো, কিন্তু নিজের দুর্বলতা দেখানোর মতো মেয়ে নাবিলা নয়। সাহস সঞ্চয় করে ভিতরে আসলো। মাহিন তাকে নিয়ে 4 নং টেবিলে বসলো। টেবিল ঠিক কর্নার সাইডে। একটা পাস্তা আর 2টো কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলো। নাবিলার অস্বস্তি হচ্ছে, চারিদিকে চোখের মনি দুটো ঘুরছে। মাহিন নাবিলাকে খেয়াল করছে, মৃদু সুরে বলল, এমন ভয় পেয়ে আছো কেন নাবু? নাবিলা চমকালো, তবে হেসে তা আড়াল করতে গেল, কিন্তু আড়াল করতে আর পারলো কোথায়? সে জোহরি চোখে ধরা পড়ে গেল। মাহিন আর লজ্জা বাড়াতে চাইল না, তাই সে হেসে বলল, এই জায়গাটা নাকি নিরিবিলি, সাথে হালকা আলোয় রোমান্টিক সং, আর 2টো মানুষের না বলা কথার এক সুন্দরতম মুহূর্ত দান করার সুযোগ। সুযোগ সুযোগ শব্দটি কানে আসতেই হাত পা কেমন অসার হয়ে এলো নাবিলার, কিন্তু সে হয়তো ভয়ের কারণে স্বাভাবিকভাবে নিতে পারছে না। মাহিন নাবিলাকে খাবার সার্ভ করে বলল, হাসি খুশি মেয়েটাও আজ শান্ত, এই পরিবেশে তাকে প্রেমের আহ্বান করেও যেন উদাস হয়ে আছে। সে নারী কি জানে প্রেমিক পুরুষ ব্যথা পায় প্রেমিকের অবাধ্য ঠোঁট দুটোর এমন নিথর হয়ে পড়ে থাকা দেখে? হয়তো জানে না, জানলে এমন করে শুকনো ঠোঁটের ভাজে শত শত খুশি ধামাচাপা দিয়ে এমন সন্ধ্যা নামতো না। নাবিলা বরাবরই মাহিনের কাব্যিক চর্চার প্রেমে পড়ে। শুধু প্রেমে পড়ে না, আজকাল নিজের কয়েক শব্দ বলার চেষ্টা করে। তার মধ্যে মাহিন কাব্য মানুষ, তার সাথে কাব্যহীন কথা বলা তেজপাতা ছাড়া বিরিয়ানি রান্নার মতো। নাবিলা অল্প খেলো, মাহিন জোর করলো না। রেস্টুরেন্টের বাইরে এসে জোরে নিঃশ্বাস নিল নাবিলা, যেন দম আটকে মরে যেত আর একটু দেরি হলে। মাহিন হাসলো, তারপর হাতে থাকা গোলাপটি দিয়ে বলল, এত ভয় নিয়ে ভালোবাসার বীজ বুনন হয় না, ভালোবাসার গল্প হবে মসৃণ, যেন আমি নিজেকে স্বর্গ সুখে ভাসিয়ে চিৎকার করে বলতে পারি, আমারও কেউ আছে আমাকে আগলে রাখার জন্য। আর এদিকে সিট প্ল্যান দেখে ঋতুর মুখখানা এটুকু হলো। রোহান, ঋষি আর নাবিলার সিট পাশের রুমে, এমনকি তারা আগ পিছে বসেছে। রোহান তো মজা করে বলেও ফেললো, তোরা ঝগড়া করিস এটা মনে হয় পরীক্ষা ম্যানেজমেন্টও জানে, তাই তোদের দুটোর মাঝখানে আমাকে দিয়েছে। রোহানের এমন 32 পাটি বের করে হাসি দেখে ঋষি আর নাবিলা কয়েকশো লাথি ছুড়ে মারলো, কিন্তু ফলাফল শূন্য। ঋতু আর ফারিহা এক রুমে হলেও এ মাথা আর ও মাথায় তাদের সিট। তারপর বলল, আরে মন খারাপ করিস না, এক রুমে আছি তো, আর তুই তো আমার থেকে দেখে লিখবি না, তাহলে মন খারাপ কেন করছিস? ফারিহা সে তখন থেকে বুঝিয়ে যাচ্ছে ঋতুকে, কিন্তু ঋতুর একটা কথা, রোহান, ঋষি, নাবিলা কি সুন্দর একসাথে বসবে, অথচ আমি আলাদা, আমাদের বন্ধু ফিকে, তাই সিটও আলাদা হয়েছে। ঋতুর এমন অদ্ভুত যুক্তি দেখে অদৃশ্য কপাল চাপড়িয়ে নিল ফারিহা। কিছুক্ষণ পর তুলি আর তিশা এলো। তুলি ঋতুর পাশে বসে যেন সুখের আগুন আরো দ্বিগুণ হয়ে জ্বললো। তারপর বলল, এটাও বাকি ছিল,
এখন 16 কলা পূর্ণ হলো। ফারিহারা হাসছে, ভয় পাচ্ছে এমন কথা শুনে। ঋতু এমন সবসময় কিছু বলে গাল ফুলিয়ে থাকবে, বলেও লাভ নাই, উল্টাপাল্টা বুঝে নিবে তখন। তুলি বলল, হাই ঋতু, তুমিও এখানে? ঋতু বলল, না, আমার ভূত এখানে। ঋতুর এমন উত্তর শুনে তুলি হা হয়ে গেল। তারপর বলল, আমাদের একসাথে সিট হয়েছে কিনা ভালো হবে বলো। শুনো, আগের সব ভুলে যাও। সরি, আমি আসলে বুঝাচ্ছি তোমাদের সাথে এমন করা উচিত হয়নি, আমরা বন্ধু হতে পারি। ঋতু আগে থেকে গাল ফুলিয়ে আছে, তুলিকে এমনিতেই দেখতে পারে না। তারপর গায়ে পড়া ভাব দেখে শরীর জ্বলে যাচ্ছে। তারপর বলল, পরীক্ষার সময় দেখে লেখার ধান্দা থাকলে দূরে গিয়ে মরো। ঋতুর উত্তরে তুলির চোখ কপালে। কি সব ইনকোর্স পরীক্ষায় তাও 20-30 মার্কের জন্য দেখে লিখবো? আমি কি অশিক্ষিত নাকি গাধা? কোনোটাই না। সে যাই হোক, ধান্দা একটাই, এই মেয়েটা নীল ভাই আর বোন হয়, না হলে এসব মেয়েকে এ তুলি পাত্তা দেয় না। মনের কথা মনে রেখে তুলি হাসি মুখে বলল, কি যে বলো না, দেখে কেন লিখবো, আমি তো পড়াশোনা করেছি। ঋতু আর কিছু বলার সুযোগ পায়নি। তার আগে হাজির স্যার। ফায়েজ স্যার ঋতু রুমে গার্ড দিবে ভেবে শুকিয়ে গেল গলা। মনে হচ্ছে সব ভুলে যাচ্ছে। মান সম্মান থাকবে তো, নাকি আজ সব হারিয়ে যাবে? ফায়েজ ঋতুকে খেয়াল করেছে, কিন্তু এমন সব কাজ করে মেয়েটা ফায়েজের বুঝে আসে না। 30 মিনিট পরীক্ষা শেষ হলো, হল থেকে বের হলো সবাই। ফায়েজ ঋতুকে ডাক দিল, সারা শরীর কেঁপে উঠলো ঋতুর। পিছন ফিরে বলল, জি স্যার। ফায়েজ বলল, পরীক্ষা কেমন হয়েছে? ঋতু বলল, আলহামদুলিল্লাহ ভালো। ফায়েজ বলল, তাহলে মুখ এমন গুমরা কেন? ঋতু বলল, না তেমন কিছু না। ফায়েজ আর কথা বাড়ালো না, সবাই দেখছে তাই বলে চলে গেল ফায়েজ। ঋতু হা করে তাকিয়ে আছে। নাবিলা কেসে গলা পরিষ্কার করে বলল, এই ঋতু জানু, সত্যি করে বলতো, তুই শুধু স্যারের প্রেমে হাবুডুবু খাচ্ছিস নাকি স্যারও? বলে খিলখিলিয়ে হেসে দিল। ঋতু ঠুটুল দিয়ে বলল, যদি স্যারও ডুবতো তাহলে ভালো হতো, আমি আবার সাঁতার জানি না। নাবিলা বলল, চিন্তা করিস না, ডুবে ডুবে জল যখন খেলি তখন মরার আগে ডুবুরিও আসবে বাঁচাতে, আর প্রেম তখন জমে ক্ষীর হবে। আবারও হেসে দিল নাবিলা। রোহান এসব শুনে দূরে চলে গেছে। তার বোনটাও যাচ্ছে, তাই হচ্ছে দিনকে দিন। এখন তো আবার তার বাবু আছে। ওই দিন তো শুনিয়ে বলল, বাবু খাইছো? আর এদিকে আজ বিকেলে জেরিন আসবে না, তার মা অসুস্থ। হবু শাশুড়ি অসুস্থ শুনে উজ্জ্বল দেখতে গিয়েছে। হাসনা খান খুশি হয়েছে। জেরিনের বাপ নাই, ভাইও নাই, দুই বোন। মেয়ে বিয়ে দিয়ে ছেলে আসবে, তারাই তো খোঁজ নেবে। ছেলে তার দায়িত্ব নিতে শিখে গেছে একজন মার কাছে, এর থেকে খুশির খবর আর কি হতে পারে? ঋতু অনেকক্ষণ পড়লো, তবে একটা পেজে গিয়ে বারবার আটকে যাচ্ছে। জেরিনও আসবে না, কাল পরীক্ষা, এখন কি করবে? মুখ ফুলিয়ে টেবিলে মাথা দিয়ে শুয়ে আছে। ফায়েজ ভার্সিটির পর অফিসে যায় নিয়মিত। সন্ধ্যা 7টায় বাসায় আসে আজকাল। সব সময়ের মতো ঋতুর রুমে দরজা খোলা ছিল। ফায়েজ উকে দিতে ভুলল না। নজর গেল টেবিলে মাথা দিয়ে শুয়ে থাকা ঋতুর দিকে। রাগ হলো, এভাবে ঘুমাই কেউ? কারে ব্যথা করবে? আর পরীক্ষাকাল এখন মুরগির মতো এভাবে কেউ ঘুমায়? তারপর বলল, কি ব্যাপার, পড়াশোনা লাটে তুলে বিন্দাস হয়ে ঘুম যাওয়া হচ্ছে বুঝি? পুরুষালী কণ্ঠ শুনে চমকে উঠল ঋতু। লাফিয়ে চেয়ার ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। একান্ত পুরুষটিকে ক্লান্ত মুখ দেখে ঋতুর মায়া হয়। ইচ্ছে করে কপালে লেগে থাকা ঘামটুকু মুছে দিতে। মনে মনে বলেও ঋতু, ঘাম, তুই কত ভাগ্যবান, আমার ফায়েজ ভাইকে ছুতে পারিস, আর আমি চেয়েও পারি না। ঋতুকে চুপ থাকতে দেখে রাগ যেন বেড়ে যায়। আবারও বলে উঠলো, কিরে তোর পড়াশোনা কই? পরীক্ষায় কি ছেলে খেলা মনে হয়? তোর পরীক্ষার জন্য উজ্জ্বলের বিয়ে আটকে রয়েছে, সবাই তোকে নিয়ে ভাবছে, আর তুই কিনা ঘুমে নাক ডুবিয়ে আছিস। ঋতু বলল, আসলে ফায়েজ ভাই। ফায়েজ বলল, আসল নকল রেখে পড়তে বস, আর যেন না দেখি ঘুমাচ্ছিস। ঋতু বলল, আমি ঘুমাচ্ছি না ফায়েজ ভাই, আজ জেরিন আপু আসেনি, আন্টি অসুস্থ, আমি এই পেজ বুঝছি না, তাই টেবিলে মাথা কাত করে চিন্তা করছি কার কাছ থেকে সাহায্য নিব। চোখ বন্ধ করে একদমে কথা শেষ করে চট খুলে চোখ খুলল ঋতু। ফায়েজ এক দৃষ্টিতে তাকিয়ে রইল ঋতুর দিকে। তারপর বলল, 20 মিনিট পর বই নিয়ে রুমে আয়, আমি বুঝিয়ে দিব। বলে 1 সেকেন্ডও দাঁড়ালো না। ফায়েজ যেভাবে ঝড়ের গতিতে আসলো ঠিক সেভাবেই চলে গেল। ফায়েজ ভাই তাকে পড়া বুঝাবে, আবারও ফায়েজ ভাই রুমে যাব। ভাবতে ভাবতে মনের লাড্ডু ফুটেছে ঋতুর মনে। সে করছে নাচেই, কিন্তু নাচলে তো পড়া মিস হবে, তাই দেরি না করে বই খাতা নিয়ে দৌড় দিল ঋতু। তো ধন্যবাদ সবাইকে, আজকের পার্টটি এই পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে আপনাদের কাছে। তো সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।